নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে যে গল্পটা বলবো সেটা একটা বাস্তব সত্যি ঘটনা তো বটেই, কিন্তু তার সাথে সাথেই একটা মানুষের লোভ যে কত ভয়ঙ্কর হতে পারে তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে এই গল্পটা। লোভ ঠিক বললে ভুল হবে, একজন মানুষের যৌন আকাঙ্ক্ষা যে কতটা ভয়ানক হতে পারে এবং তার জন্য একটা সংসার পুড়ে ছারখার হয়ে যেতে পারে, সংসার ধ্বংস হয়ে যেতে পারে, সেই ঘটনাটারই জ্বলন্ত দৃষ্টান্ত আজকে তোমাদেরকে আমি শোনাবো। তো আজকে যে গল্পটা বলবো তার নাম শ্বশুরের যৌন আকাঙ্ক্ষা বৌমার প্রতি। হ্যাঁ বন্ধুরা, একজন বয়স্ক মানুষের যৌন আকাঙ্ক্ষা যখন বেড়ে যায় তখন সে যে কত দূর পর্যন্ত যেতে পারে তারই একটা ঘটনা আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো ঘটনাটা আমাকে লিখে যিনি পাঠিয়েছেন তার নাম এবং ঠিকানা তিনি জানাতে অনিচ্ছুক, তাই বলতে পারছি না। তো ধরে নেওয়া যাক রমেশ বাবু, তিনি হচ্ছেন শ্বশুর, শ্বশুরের নাম রমেশ এবং তার একমাত্র ছেলে অনিল, আর বৌমার নাম রিম্পা। তো এই নিয়ে তাদের পরিবার। ঘটনাটা শুরু হচ্ছে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে। সেখানেরই এক অভিজাত বাড়িতে থাকেন রমেশবাবু। তো রমেশবাবু তার স্ত্রী অহল্যা দেবী এবং তার একমাত্র ছেলে অনিলকে নিয়ে থাকেন। তো অনিলের বিয়ের বয়স হয়ে গেছে, অনিল ব্যাঙ্গালোরে চাকরি করে, খুব ভালো চাকরি করে সে, ও ব্যাঙ্গালোরেই সেটেলড। তো আর বাঁকুড়ার এক অভিজাত বাড়িতে রমেশবাবু এবং অহল্যা দেবী থাকেন। বিশাল বড় জমিদার বাড়ি বলতে পারেন, এখন আর জমিদারি নেই কিন্তু তাদের পয়সা কড়ি প্রচুর, ঠিক আছে। তো বিশাল বড় বাড়ি, আম কাঁঠালের বাগান একদিকে, আর এদিকে পুকুর, বাড়ির সামনে বড় ফটক, এছাড়া গাড়ি বারান্দা, সমস্ত নিয়ে বেশ একটা রমরমা ব্যাপার, ঠিক আছে। এইরকম অবস্থায় তো অহল্যা দেবী একদিন রমেশ বাবুকে বলেন যে আমাদের ছেলের অনিলের তো অনেক বয়স হলো, তো চলো আস্তে আস্তে, বিবাহের বয়স হয়ে গেছে, তো আস্তে আস্তে ওর তো বিয়ে দিতে হবে নাকি। তো রমেশ বাবু বলেন হ্যাঁ অবশ্যই বিয়ে তো দিতেই হবে, তো তুমি কোনো পাত্রী টাত্রী দেখে রেখেছো? তখন অহল্যা দেবী বলেন না পাত্রী তো দেখিনি, কিন্তু অনিল কিরকম মেয়ে পছন্দ করতে পারে সেরকম দেখে ঘটক লাগাই চলো। বা অনিল তো কারোর সাথে প্রেম করে না, তো চলো আমরা দেখে শুনে ওর একটা বিয়ে দিয়ে দিই। তো অহল্যা দেবীর এই নিয়ে খুব উৎসাহের শেষ থাকে না। তখন রমেশ বাবু বলেন হ্যাঁ চলো, আর দেরি করে লাভ নেই, চলো আমরা একটা মেয়ে স্থির করে ফেলি, তারপরে অনিলকে জানাবো। অহল্যা দেবী অনেক খোঁজাখুঁজির পরে রিম্পাকে খুব পছন্দ করেন। একজন ঘটক রিম্পার ছবি দেখান, এতে অহল্যা দেবীর খুব পছন্দ হয় রিম্পাকে দেখে, এবং আরো তিনি রিম্পার সাথে তাড়াতাড়ি ছেলের বিয়ে দিতে চান। তার কারণ হচ্ছে যে তিনি চান ছেলে যাতে ব্যাঙ্গালোর থেকে বাড়িতে চলে আসেন এবং বিয়ে থা সেরে বৌমা এখানেই থাকে, অর্থাৎ তাদের সাথেই থাকে, এবং ছেলে যেন আর ব্যাঙ্গালোরে ফিরে না গিয়ে কলকাতার দিকেই কোনো একটা ভালো চাকরি খোঁজ নিয়ে নেয়, ভালো চাকরি করে। এর ফলে কি হবে, অহল্যা দেবীর ভরা সংসার হবে এবং অহল্যা দেবী খুব ভালোভাবে ছেলে বৌমাকে নিয়ে সংসার করতে পারবেন। ছেলে কলকাতায় থেকে চাকরি করলো আর শনি রবিবার করে গ্রামের বাড়িতে এলো, এরম ভাবে তিনি ছেলে এবং বৌমার সাহচর্য পেতে চাইছেন। সেজন্য তিনি ছেলেকে প্রস্তাবটা দেন যে দেখ অনিল, আমাদের তো বয়স হচ্ছে বাবা, তুই একটা কাজ কর, তুই বিয়ে থা করে এখানেই চলে আয়, ব্যাঙ্গালোরের চাকরিটা ছেড়ে দিয়ে। অনিলও মনে মনে ভাবে যে ঠিক আছে মা ঠিকই বলেছে, তো আমি বিয়ে সেটেল হয়ে গেলে, বিয়ে ঠিকঠাক হয়ে গেলে এই চাকরিটা ছেড়ে দিয়ে কলকাতায় এসে একটা অন্য চাকরি নিয়ে নেব, আর সপ্তাহান্তে শুক্র শনিবার করে বা শনি রবিবার করে আমি চলে আসব, আবার সোমবার থেকে চাকরি জয়েন করব। তো যেমনি ভাবে তেমনি কাজ। অহল্যা দেবী রিম্পার ফটো অনিলকে পাঠান, অনিলের খুব পছন্দও হয়।
অন্যদিকে রমেশ বাবু যখন রিম্পার ফটো প্রথম দেখেন, অর্থাৎ তার বৌমা হিসেবে রিম্পার ফটো যখন প্রথম দেখেন, তখন তিনি বলতে পারো এই ফটোটা দেখে মুগ্ধ হয়ে যান। তিনি এত রূপ এর আগে কোনো মেয়ের যেন দেখেননি, তার এটাই মনে হয়। তো তিনি এক দৃষ্টিতে রিম্পার ফটোর দিকে তাকিয়ে থাকেন এবং ভাবেন যে এত সুন্দরী মেয়ে এইখানে থাকবে, ভালোই হবে। তিনি ভেবেছিলেন যে অনিল ব্যাঙ্গালোরেই থাকবে, বা অনিল যদি কলকাতাতেও থাকে তাহলেও সারাদিন ধরে তো বৌমা এখানেই থাকবে, মানে আমাদের বাড়িতেই থাকবে, তাই ভালোই হবে একদিক থেকে। তিনি এই ভেবে মনে মনে পুলক আনার চেষ্টা করেন। কিন্তু এই ব্যাপারে তিনি অহল্যা দেবীকে ন্যাচারালি কিছু বলেন না বা বুঝতে দিতে চান না যে তিনি রিম্পাকে অন্য চোখে, প্রথম থেকেই অন্য চোখে দেখা শুরু করেছেন। তো যাই হোক, এরকম ভাবে যখন বিয়ের কথাবার্তা এগোয় এবং রিম্পার বাড়ি থেকেও যখন অনিলের সাথেই তার বিয়ে দেওয়াটা ঠিক হয়ে যায়, তখন অনিল বলে ঠিক আছে, আমি তাহলে ব্যাঙ্গালোর ছেড়ে কলকাতার দিকেই আসছি, এসে চাকরি নেওয়ার চেষ্টা করছি। তো তাদের বিয়ের যখন আর 2 মাস বাকি, তখনই একটা ভয়াবহ ঘটনা ঘটে। সেটা কি না, একদিন হঠাৎ সকালে অহল্যা দেবী পুকুরে চান করতে যান। আমি আগেই বলেছিলাম যে ওদের আম, জাম, বাঁশ, কাঁঠালের একটা খুব বড় বাগান আছে এবং তার পাশেই ওদের একটা পুকুর ছিল। সেখানে অহল্যা দেবী রোজই সকালে চান করতে যান, কিন্তু সেই দিনে গিয়ে আর ফিরে আসেন না। তো তখন হই হই পড়ে যায় যে কি হলো, চাকররাও হই হই করে যে কি হলো, বাড়ির গিন্নি তো ফিরে আসছেন না, গিন্নিমা গেলেন কোথায়। তো এইরকম ভাবে পুলিশ টুলিশ আসে, তো পুকুর থেকে অহল্যা দেবীর লাশটা পাওয়া যায় এবং সবাই বুঝতে পারে যে তিনি পা পিছলে হয়তো পুকুরে পড়ে গেছেন আর উঠতে পারেননি। কিন্তু এটা সবারই অবাক লাগে যে রোজ তিনি চান করতে যান, তো হঠাৎ করে তিনি সেদিন আর উঠতে পারবেন না, আসতে পারবেন না ফিরে। তো এইটা ভেবে তিনি, সবাই খুব আশ্চর্য হয় এবং ন্যাচারালি অনিলও খুব কান্নায় ভেঙে পড়ে। সেই জন্য অনিল কি করে, তখনই চাকরি ছেড়ে দিয়ে সে গ্রামের বাড়িতে চলে আসে। তো যেটা কিন্তু রমেশ বাবু একেবারেই চাইতেন না। তিনি চেয়েছিলেন একান্তে তার বৌমাকে তিনি আপন করে পাবেন। কিন্তু যেহেতু রমেশ ব্যাঙ্গালোরের চাকরি ছেড়ে দিল, মানে তার মায়ের মৃত্যুর খবর পেয়ে, এটা তার কাছে একটু আনএক্সপেক্টেড ছিল, অপ্রত্যাশিত ঘটনা ছিল। যাই হোক, তো রমেশ চলে আসে দেশের বাড়িতে এবং সে কলকাতা একটা চাকরি নিয়েও নেয়। কিন্তু বিয়েটা তো তাদের পিছিয়ে যায়, যেহেতু একটা এরকম ঘটনা ঘটে তাদের বাড়িতে, তো বিয়েটা 1 বছর পিছিয়ে যায়। তো 1 বছর পরে রিম্পার সাথে অনিলের বিয়েও হয়ে যায়, খুব ধুমধাম করে বিয়ে হয়। এরপর ওদের দেশের বাড়িতে অর্থাৎ বাঁকুড়াতেই রিম্পা, তার শ্বশুরমশাই রমেশ বাবু এবং অনিল থাকতে শুরু করে এবং এদের অনেক চাকর বাকরও ছিল, যার ফলে কোনো অসুবিধা হয় না। তো প্রথম থেকেই রমেশ বাবু রিম্পাকে এমন ভান করতেন যেন খুব ভালোবাসেন, বৌমা এসে গেছে বাড়িতে, যেন একদম স্বর্ণোজ্জ্বল হয়ে গেছে চারদিক, এরকম নানান ভাবে রিম্পাকে তিনি ভালোবাসতেন। তো অনিলেরও মনে কোনো সন্দেহ হয় না। তো শাশুড়ির শেষ ইচ্ছা অনুযায়ী তিনি, মানে রিম্পাকে তিনি বলেন যে তোমার শাশুড়ির শেষ ইচ্ছা ছিল তার গলার হার দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করি, তাই একটা বড় সোনার চেন তিনি রিম্পাকে পরিয়ে দেন। তো এইরকম ভাবেই রোজ বেশ ভালোই চলছিল, রিম্পারও মনে কোনো সন্দেহ হয়নি। তো আর বিয়ের পরে অনিল কলকাতা থেকে ওই রকম শুক্রবার সন্ধ্যেবেলা চলে আসতো, কখনো কখনো শনিবারও আসতো, রবিবারটা কাটিয়ে সে আবার সোমবার চলে যেত, বা অনেক সময় রবিবারেও চলে যেত, আবার সোমবার থেকে চাকরি জয়েন করত। তো এরকম ভাবে বেশ ভালোই চলছিল, রিম্পাও বেশ খুশি খুশি ছিল। এত বড় বাড়ি সে কোনোদিন, রিম্পা বলে রাখি রিম্পা খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে, যার ফলে এত শৌখিনতা, এত চাকর বাকর, তারপরে এত দামি দামি গয়না
পেতে সে অভ্যস্ত ছিল না, সে কোনোদিন চোখেই দেখেনি এইসব। তো যার ফলে তারও বেশ একটা মনোমুগ্ধকর ব্যাপার হয়েছিল, সেও বেশ একটা আবেশের মধ্যে জড়িয়েছিল, মোহময় আবেশের মধ্যে জড়িয়েছিল। তো এরকম ভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়, কিন্তু বিভ্রাটটা ঘটে বিয়ের পর থেকে রিম্পার সাথে। তো অনেক সময় যখনই সে ডাইনিং এ আয়নার সামনে আসে, ওদের বড় একটা বসার ঘর ছিল, সেইখানে একটা বড় আয়না ছিল এবং আয়নাটা কারুকাজ করা, অনেক দিনের পুরনো। যখনই ও সেই আয়নার কাছে আসে, এসে দাঁড়ায়, দেখে তার উল্টো দিকে রিম্পা দেখে যে তার প্রতিচ্ছবি নেই, উল্টো দিকে একটা আবছায়া প্রতিচ্ছবি একটা ভেসে ওঠে। তো রিম্পা খুব ভয় পেয়ে যায়। সে বাড়ির কোনো কাজই রিম্পাকে করতে হতো না, কিন্তু রিম্পা খুব ভালো মেয়ে, সে তার নিজের মতন কিছু রান্না করত। আর অনিল এলে তো কথাই নেই, অনিল এলে সে খুব খুশি হয়ে পুরো রান্নাটাই করত, শ্বশুরকে যত্ন করত। এবং এর সাথে সাথে রিম্পা ঘর দোরও মুছতে হতো না, কিন্তু ঘরের যে আসবাবপত্র থাকতো সেগুলো মোছামুছি করতো। তো আয়নাটা মুছতে গিয়ে সে হঠাৎ দেখে এরকম তার সাথে ঘটে। তো রিম্পা খুব ভয় পেয়ে যায়। তো যখন রিম্পা ভয় পেয়ে যায়, তখন শ্বশুর মশাই এসে পিছন দিক থেকে রিম্পাকে জড়িয়ে ধরেন। তখন রিম্পা হঠাৎ করে সম্বিত ফিরে পায়। তখন বৌমা বৌমা কি হয়েছে বলে রমেশ রিম্পাকে খুব ঘনিষ্ঠভাবে রিম্পাকে জড়িয়ে ধরে। তো তখন তো অনিল ছিল না বাড়িতে, যার ফলে রমেশ বাবুর খুব সুবিধাই হয় এবং চাকর বাকররাও নিজেদের কাজেই ব্যস্ত থাকতো সব সময়। ডাইনিং এ সাধারণত সকালবেলা কেউ আসতো না। তো সেই জন্য রিম্পা নিজের সম্বিত ফিরে নিয়ে বলে, না না বাবা কিছু না। রিম্পা চেপে যায় ঘটনাটা। রিম্পা ভাবে এটা হয়তো তার চোখের ভুল, এত বড় বাড়ি তো, তার জন্য তার হয়তো চোখের ভুল বা মনের ভুলও হতে পারে। সে কিছু করে না, ব্যক্ত করে না কিছু। সে বলে, না না বাবা ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু শ্বশুর যখন তাকে জড়িয়ে ধরে, তখন রমেশ বাবুর মধ্যে একটা মনে মনে একটা আনন্দ প্রকাশ পায়। সেটা কিন্তু রিম্পা দেখতে পায়, মানে বুঝতে পারে যে রমেশ বাবু খুব ভালো ফিল করছেন। তো ও অতটা পাত্তা দেয় না, ও বলে ঠিক আছে, ওনার তো মেয়ে নেই, হয়তো সেই জন্যই উনি আমাকে বেশি ভালোবাসেন। ও আরেকটা কথা বলে দিই, যে বিভিন্ন রকমের শাশুড়ির যে বিভিন্ন গয়নার যে বাক্স, সেইটা কিন্তু রমেশ বাবু নিজের কাছে রেখে দিয়েছিলেন, সেটা কিন্তু তিনি রিম্পাকে দেননি। রিম্পাকে যা গয়না দেওয়া দিয়েছিলেন, কিন্তু শাশুড়ির গয়নাগুলো মাঝে মধ্যে তিনি রিম্পাকে নিজের ঘরে ডাকতেন এবং চাকর বাকরদের দূরে রাখতেন সেই সময়, এবং একটা একটা করে রিম্পাকে দিতেন, কখনো কখনো পরিয়ে দিতেন হাতে, বালা, কানে ঝুমকো। তো রিম্পাকে এরকম ভাবে সাজাতেন, যখন রিম্পা ভাবতো ওনার তো কোনো মেয়েটে নেই, বা অনিলে তো ঘরের বাড়িতে থাকে না, বাড়ির বাইরে থাকে, সেই জন্য উনি আমার উপরেই বেশি নির্ভর করে থাকেন, সেই জন্য এইরকম করছেন। রিম্পা বুঝতে পারে না শ্বশুরের মানসিকতাটা, কিন্তু রমেশ বাবু রিম্পাকে নানান ধরনের গয়না দিয়ে আবিষ্ট করে রাখতে চেয়েছিলেন তার প্রতি। তো এরকম ভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন রিম্পা বাথরুমে চান করছিল। তো সে যখন চান করে, ওদের বাথরুমে তো কোনো আয়না ছিল না, কিন্তু রিম্পা চুল ভেজা অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে যখন তার ঘরে আসে, তখন সে হঠাৎ দেখে যে আয়নার সামনে আসতেই, চুল মোছার জন্য আয়নার সামনে আসতেই তার ঘরে আয়নাতে একটা মহিলার হালকা প্রতিচ্ছবি যেন ভেসে ওঠে। তো এতে দেখে রিম্পা খুব ভয় পেয়ে যায় এবং রিম্পা চেঁচিয়ে ওঠে। যখনই চেঁচিয়ে ওঠে, ওর যেন মানে তখনও বুঝতে পারে না, পরেও মনে করে যে শ্বশুর মশাই যেন পাশেই কোথাও ছিলেন, হঠাৎ এসে ওকে আবার জড়িয়ে ধরেন। এরকম দুবার ওকে জড়ানোতে রিম্পা একটু অস্বস্তিতে পড়ে যায়। ও ভাবে যে এটা কি হচ্ছে, এটা তো হওয়া ঠিক নয়। উনি ভেজা অবস্থাতেই, ভেজা চুল আছে, আমি এখন মানে আমি ডাকার সাথে সাথেই কি করে আমার ঘরের কাছে চলে এলেন? ওনার রুমটা তো অনেক দূরে, কেন যেহেতু এটা জমিদার আমলের বাড়ি, একটা রুমের পাশেই কিন্তু একটা রুম নয়, বেশ দূরে দূরে ঘরগুলো। তো যাই হোক, রিম্পা তখন
মানে তখন তো খুব ভয় পেয়ে থাকে ওই ছায়া মূর্তিটা দেখে, তখন অতটা ভাবে না। কিন্তু পরে সে ভাবে যে না, এই সপ্তাহে স্বামী অনিল এলে রিম্পা একটু অনিলের সাথে একান্তে বসে এই ব্যাপারে কথা বলবে, যে হঠাৎ হঠাৎ করে ছায়া মূর্তি দেখছি, তারপরে শাশুড়ির 1 বছর আগে অকাল মৃত্যু বা হঠাৎ করে মৃত্যু, তারপরে শ্বশুরের এরকম ওর প্রতি আচরণ করা, এই সমস্তই ভেবেছে অনিলকে একটু খুলে বলবে। সবসময় তো ফোনে এই কথাগুলো বলা সম্ভব হয় না, বা ও এটাও ভাবে যে অনিলের বাবার ব্যাপারটা বললে অনিল কিভাবে রিয়াক্ট করবে, সেটাও একটা ব্যাপার। তো সেই সব ভাবনা চিন্তা করে ও একটু ভয় ভয়ই থাকে। তো এইরকম ভাবে আরো কিছুদিন যখন চলে চলে যায়, তো একদিন শনিবারের রাত, তো অনিল ফিরেছে কলকাতা থেকে। তো অনিল রিম্পাকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, অনিল রিম্পাকে কাছে টেনে নেয়, বুকে টেনে নেয়, এবং তার ঘন খোলা চুলে অনিল মুখ ঘষতে থাকে, নরম ঠোঁটে ঠোঁট রাখে। রিম্পাও তাই অনিলকে জড়িয়ে ধরে। এরকম ভাবে যখন তাদের একটা আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি হয়, তখন রিম্পা ভাবে যে এটাই সঠিক সময়, এই সময় তার অনিলকে বলা উচিত কি কি ঘটে তার সাথে। তো অনিলকেও বলতেও যায় যে জানো তো এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে, সমস্ত ঘটনাই বলে। কিন্তু অনিল কোনো পাত্তা দেয় না সেরকম ভাবে। অনিল বলে আরে দূর বাবা, সারা সপ্তাহ আমি পরিশ্রম করে আসবো, আর তুমি কি বলছো আয়নার সাথে দেখেছো এইসব? তুমি আসলে এত বড় বাড়ি কোনোদিন দেখোনি তো, যার জন্য এগুলো তোমার মনে হচ্ছে, এগুলো তোমার মনের ভুল, আর কিচ্ছু না। তুমি একটা কাজ করো, তুমি আমি তো কাল চলে যাব, তুমি একটু মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের মা বাবার কাছে চলে যাও, অথবা তোমার মাকে এখানে ডেকেও নিতে পারো। তো তখন রিম্পা ভাবে যে তাহলে তাই করি, তাহলে আমি কিছুদিন, অনেকদিন মায়ের কাছেও যাইনি, তো কিছুদিন মায়ের কাছ থেকেই, বাপের বাড়ি থেকেই ঘুরে আসি। তো এই বলে অনিল রিম্পাকে জড়িয়ে নেয় এবং কাছে টেনে নিয়ে সে আবেশ ঘন মুহূর্তের সৃষ্টি করে, এবং রিম্পার মধ্যে অনিল হারিয়ে যেতে থাকে। রিম্পাও আর কিছু বলে না, সে এই রাতটাকে আর নষ্ট করতে চায় না। এরকম ভাবে তারা আলো নিভিয়ে শুয়ে পড়ে। তো একদিন পরের দিনে রিম্পা ভাবছে, অনিল যখন চলে গেছে কলকাতায়, রিম্পা ভাবছে যে সে কি করবে। তখন সে ভাবে না, আমার এটা মাথারই ভুল হচ্ছে, এটা আমার মনেরই ভুল, না এরকম ভাবে আমি থাকলে পাগল পাগল হয়ে যাবো, আমি একটুখানি একটা কাজ করি, আমি মায়ের কাছেই চলে যাই। তো রিম্পা সেদিন রান্না করতে করতে ভাবে যে না, আজকে আমি শ্বশুর মশাইকে বলবো যে আমি কালকে মাকে ডেকে নিচ্ছি, মায়ের সাথে আমি একটু বাপের বাড়ি চলে যাব, গিয়ে কিছুদিন কাটিয়ে আসবো। রিম্পা পরের দিন সকালবেলায় শ্বশুর মশাইকে জানিয়ে দেন যে ও ওর মাকে কয়েকদিনের জন্য বাড়িতে ডেকে নিতে চায়, অথবা ও বাপের বাড়ি চলে যেতে চায়। কিন্তু রিম্পা এই ছায়া মূর্তির কথা কিন্তু রমেশবাবুকে কিছুই বলেন না। তখন রমেশবাবু একটু আকাশ থেকে পড়েন, কেন বৌমা হঠাৎ চলে যাবে? আসলে তুমি তো জানো, তুমি চলে গেলে আমার খাওয়া দাওয়ার অসুবিধা, সবকিছুরই একটা অসুবিধা হয় বলে রমেশবাবু রিম্পাকে আটকাতে চান, কিন্তু এমন ভাবে আটকাতে চান যাতে রিম্পার কোনো সন্দেহ না হয় মনে। তো রিম্পা বলে না বাবা, আমি ভাবছি আমি আর যাব না, আমি আমার মাকে ডেকে নিচ্ছি 2 দিনের জন্য। তখন রমেশবাবু ভাবেন যে এরম ভাবে তো রিম্পাকে ভোগ করা যাবে না। তিনি ভাবেন ঠিক আছে, রিম্পার মা ঘুরে চলে যাক, তারপরেই আমাকে যা করার কাজ করে ফেলতে হবে। তো যেমন ভাবা তেমন কাজ, রিম্পা মাকে ফোন করে এবং আসতে বলে। রিম্পার মা বলে ঠিক আছে, আমি 2 দিন পরে আসছি, এদিকটা একটু গুছিয়ে টুছিয়ে নি। তো কিন্তু রিম্পা ওর মাকেও কিছু বুঝতে দিতে চায় না, কিছু জানাতে চায় না, কারণ মা চিন্তা করবে সেই জন্য। তো যেদিন এই ঘটনাটা ঘটে, রিম্পার মাকে ডাকে ওর শ্বশুর বাড়িতে, ঠিক সেদিন রাতেই রিম্পা একটা স্বপ্ন দেখে। রিম্পা স্বপ্নের মধ্যে দেখে যে ছায়া মূর্তিটা
একটা ছায়ামূর্তি তার স্বপ্নে আসে এবং সেটা ধীরে ধীরে একদম স্পষ্ট হতে থাকে। তো সেটা আর কেউই নয়, তার শাশুড়ি মায়েরই ছায়ামূর্তি। এবং স্বপ্নে শাশুড়ি মা এসে তাকে বলেন যে, বৌমা, অনেক শখ ছিল তোমার সাথে সংসার করব, কিন্তু আমি বিভিন্ন কথা তোমাকে জানাতে চাই যে আমি মারা গিয়েও বিভিন্ন কথা, মানে তোমাকে না জানালে আমি মারা গিয়েও শান্তি পাচ্ছি না। তখন রিম্পা স্বপ্নের মধ্যেই বলে যে, কি ব্যাপার, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে কি বলতে চান? তখন রিম্পার শাশুড়ি মা অহল্যা দেবী বলেন যে, আসলে তোমার শ্বশুর মশাই তোমার প্রতি আসক্ত হয়ে আছেন এবং তিনি সেই জন্যই আমাকে খুন করেছেন। তো এই খুনের প্রমাণ কিছুই তিনি রাখেননি এবং তিনি বেঁচেও গেছেন। কিন্তু আমার তো আত্মার শান্তি হচ্ছে না, না? আমার অনিলের বউ তুমি, তোমার যদি একটা কিছু ক্ষতি হয়ে যায় তাহলে আমার অনিলের কি হবে? তাছাড়া যে আমাকে মারলো বা খুন করলো তোমার শ্বশুর মশাই এবং এই বাড়িরই একজন চাকর, পুরনো চাকর, সে তোমার শ্বশুর মশাইকে সাহায্য করেছে। তো তোমাকে দেখার পরেই তোমার শ্বশুর মশাই মোহিত হয়ে যান এবং তিনি ভাবেন আমাকে কি করে রাস্তার থেকে সরিয়ে, আমি তো রাস্তার কাঁটা, আমাকে কি করে সরিয়ে তোমাকে ভোগ করতে পারেন। তো যেমন ভাবা তেমন কাজ, তিনি নিজে ছক কষে নিয়েছিলেন। একদিন রাত্রিবেলা, ওই তোমার বিয়ের 2 মাস আগেই হবে, একদিন রাত্রিবেলা তিনি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন খাবারে মিশিয়ে, এবং এই ঘুমের ওষুধটা কিন্তু এই চাকরই কিনে এনে দিয়েছিল। পুরনো চাকর ওদের যে ছিল, তার নাম ছিল রতন, তাকে দিয়েই ঘুমের ওষুধ কিনিয়ে এনে, মানে সাংঘাতিক ভাবে এই প্ল্যানিংটা তিনি করেছিলেন রমেশবাবু। কিনে এনে রাতে ঘুমের ওষুধ খাইয়ে যখন অহল্যা দেবী ঘুমিয়ে পড়েন, তখন তিনি কি করেন, আস্তে আস্তে চাকরটার সাহায্য নিয়ে অহল্যা দেবীর বডিটা ওই পুকুরে ফেলে দিয়ে আসেন। হ্যাঁ, যাতে সকালে সবাই ভাবে যে তিনি জলে ডুবে মারা গেছেন। এবং গ্রামের দিক এবং রমেশবাবুর অনেক প্রভাব প্রতিপত্তি ছিল বলে এই ব্যাপারটাকে পুরোই তিনি ধামাচাপা দিয়ে দিয়েছিলেন, যার ফলে কোনো ইনভেস্টিগেশন বা পুলিশি তদন্ত কিন্তু হয়নি। তো সেই জন্যই আমি তোমাকে অনেকদিন ধরেই বাঁচানোর চেষ্টা করছি আমার স্বামীর হাত থেকে নানান ভাবে, কিন্তু আজকে তোমার স্বপ্নে এসে আমি দেখা দিলাম। তার কারণ হচ্ছে উনি কিন্তু যে কোনো দিন তোমার সাথে যে কোনো কিছুই অশ্লীল আচরণ করতে পারেন। তখন হঠাৎই এইসব স্বপ্ন দেখে ভয়ে রিম্পার ঘুমটা না ভেঙে যায়। রিম্পা বুঝতে পারে না যে কি সত্যি এটা এটা স্বপ্ন দেখেছে, নাকি ওর কোনো, মানে সত্যি এটা স্বপ্ন ছিল, নাকি এটা আসল ঘটনা। ও সাথে সাথেই পরের দিনই অনিলকে ফোন করে সব জানায়, কেননা ওর একার পক্ষে তো কিছু করা সম্ভব নয়। অনিল কিন্তু ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নেয় না, সে সাথে সাথেই বাড়ি আসে এবং রতনকে, পুরনো চাকর যে রতন সাহায্য করেছিল খুনেতে, তাকে পুলিশের কাছে নিয়ে যায়। এবং হ্যাঁ, এই ঘটনাটা পুরো সত্যি, এবং রতনকে একটু চাপ দিতে সে সব কথা বলে ফেলে। এই রকম ভাবেই রমেশবাবু কিন্তু ধরা পড়েন। তো এই রকম ভাবেই একটা পুরো সংসার, রমেশবাবু জেল হেফাজত হয়, পুরো সংসার একজন লোকের কামনা বাসনার জন্য পুরো নষ্ট হয়ে গেল। তো অনিলেরও মন ভেঙে যায় যে এই রকম যে ঘটনা ঘটতে পারে, সে তো ভাবেইনি যে তার বাবা এরকম হতে পারে। যাই হোক, রিম্পা সব দিকটা সামলে নেয়। তো এখানেই এই গল্পটা শেষ হয়। এক আত্মার প্রতিহিংসা নেওয়ার ঘটনা, বা নিজের খুনের যে প্রমাণ সেটা নিজেই সে এসে দেয়, এটা, এই ঘটনাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো তোমরাও যদি এই রকম নানান ঘটনা আমাকে লিখে জানাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার ইমেল আইডিতে গল্পগুলো পাঠিয়ে দাও। সেই গল্প বা সেই সত্যি ঘটনা পড়ে শোনানো হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে গল্পটা এখানেই শেষ করলাম। শুনতে থাকো, সঙ্গে থাকো। নমস্কার।